ইউজিসি নেট নিয়ে স্টুডেন্টদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং আমি এই রিলেটেড প্রচুর মেসেজ পেয়েছি, কমেন্টস পেয়েছি। তো তাই জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি বানাচ্ছি। দেখো, ইউজিসি নেট বা নেট এক্সাম বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম যেটা হয়, সেটার কিন্তু দুটো টাইপ আছে, একটা ইউজিসি নেট আর একটা হচ্ছে সিএসআইআর নেট। এবার অনেকেই তোমরা মনে করতে পারো এই ইউজিসি নেট আর সিএসআইআর নেটের মধ্যে পার্থক্য কি। দেখো, আমরা যদি দেখি আমাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স আমরা করি, তাদের মধ্যে কারুর থেকে গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে কারুর সায়েন্স বেস থাকে, কারুর আর্টস থাকে, কারুর কমার্স থাকে। তো এই সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে স্ট্রিমের জন্য কিন্তু নেট পরীক্ষা দুটো ভাগ করা আছে, একটা হচ্ছে ইউজিসি নেট আর একটা হচ্ছে সিএসআইআর নেট। এবার প্রশ্নটা হলো, ইউজিসি নেটটা কাদের জন্য, তার সিলেবাস প্যাটার্ন কি, এক্সাম কখন হয়, কি বৃত্তান্ত, পুরোটা জানতে হবে, যেটা অলরেডি আমি অনেক ভিডিও করে তোমাদেরকে বলেও দিয়েছি। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে সিএসআইআর নেট, সেইটাই বা কাদের জন্য হয়, কোন স্ট্রিমের স্টুডেন্টের জন্য, এবং সেইখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, সিলেবাস কি থাকে, কখন পরীক্ষা হয়, এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে রয়েছে। তাই আজকের এই ভিডিওটার পর আশা করি কারোর মধ্যে বিন্দুমাত্র কনফিউশন থাকবে না যে নেট এক্সামে ইউজিসি নেটটা কাদের জন্য, সিএসআইআর নেটটা কাদের জন্য, কাদের কীরকম সিলেবাস প্যাটার্ন থাকে বা কাদেরকে কি সিলেবাস ফলো করতে হবে, পুরোটা আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি বলবো। তাই যারা যারা নেট পরীক্ষাটা দিতে চাও এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাদেরকে বলবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তোমার নেট পরীক্ষায় সফলতা এনে দিতে সাহায্য করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা নেট এবং সেট রিলেটেড বিভিন্ন আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলেই একমাত্র তুমি সঠিক সময় এবং খুব তাড়াতাড়ি তুমি বিভিন্ন অফিসিয়াল ইনফরমেশনগুলো পেয়ে যাবে, যে ইনফরমেশনগুলো তোমার নিজের কেরিয়ারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ভীষণভাবে হেল্প করবে। তো এবার দেখা যাক যে দুটো নেট আমরা দেখি, একটা ইউজিসি নেট আর একটা হচ্ছে সিএসআইআর নেট। এই দুটো নেটের মধ্যে কি পার্থক্য? প্রথম কথা হচ্ছে কারা কোন পরীক্ষাটা দেয়, ইউজিসিটা কারা দেয়, সিএসআইআরটা কারা দেয়, সেইটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো, প্রথম কথা, ইউজিসি নেট যারা রয়েছে, ইউজিসি নেটের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা নন সায়েন্স এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড, তার সাথে সাথে যারা কমার্স, ঠিক আছে, মানে আর্টস অ্যান্ড কমার্স, তার মানে কি আর্টস প্লাস কমার্স, ঠিক আছে, আর্টস প্লাস কমার্সের যারা রয়েছে তারা কিন্তু এই ইউজিসি নেট পরীক্ষাটা তোমরা দিতে পারবে। তাহলে ইউজিসি নেট পরীক্ষাটা কারা দিতে পারবে? ইউজিসি নেট পরীক্ষাটা তোমরা দিতে পারবে হচ্ছে, ভালো করে দেখে নাও, যারা যারা আর্টস এবং কমার্সের রয়েছে তারা কিন্তু ইউজিসি নেট পরীক্ষাটা দিতে পারবে। এবার এই পরীক্ষায় কতগুলো সাবজেক্ট আছে? এবার অনেকের কিন্তু এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার, আর্টসের তো অনেক সাবজেক্ট, তাই তো, কমার্সে হয়তো লিমিটেড সাবজেক্ট, কিন্তু আর্টসের প্রচুর সাবজেক্ট। তাহলে কোন কোন সাবজেক্টের ওপর ইউজিসি নেটটা হয় সেইটা যদি দেখি, তাহলে টোটাল আমাদের 83টিরও বেশি সাবজেক্টের বিষয়ে কিন্তু ইউজিসি নেট পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয়, যেখানে কমার্স, ম্যানেজমেন্ট, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট কিন্তু এই 83টা বিষয়ের মধ্যে রয়েছে। তাই তোমার কোন সাবজেক্টে, তুমি ধরো আর্টসের স্টুডেন্ট, তোমার সাবজেক্টটা রয়েছে কিনা সেটা জানার জন্য ইউজিসি নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যদি তুমি ভিজিট করো তাহলেই বুঝতে পেরে যাবে তোমার মানে তোমার যে সাবজেক্টটা সেটা পরীক্ষা হয় কিনা। এবং প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্ট কোড থাকে, যেমন বাংলার একটা কোড, ইংরেজির একটা কোড, অঙ্কের এই জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, প্রত্যেকটার একটা সাবজেক্টের কোড থাকে। এরকম করে টোটাল 83 বা তার বেশি সাবজেক্ট কিন্তু ইউজিসি নেটের ক্ষেত্রে থাকে। এবার অনেকেই আমাকে ফোন করে ফেলে যে স্যার আমার তো লাইফ সায়েন্স, আমার তো ফিজিক্স, আমার তো ম্যাথ, তাহলে আমরা নেটের জন্য প্রিপারেশন করব। তখন আমি যখন তাদেরকে বলি যে তোমাদেরকে তাহলে সিএসআইআর নেটের জন্য প্রিপারেশন করতে হবে, তাদের কাছে কিন্তু কনফিউশন তৈরি হয়, স্যার এইটা কি নেট। তাদেরকে কনফিউশন যাতে না থাকে আমি বলে দিই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রয়েছে, সায়েন্স কোর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, মানে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার ম্যাথস, এইসব ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তাদের কিন্তু সিএসআইআর নেটটা দিতে হবে। এখানে কতগুলো সাবজেক্ট? এখানে মাত্র 5টি বিষয়, 5টা বিষয় তোমাদের এখানে থাকছে। কি কি বিষয়? তার মধ্যে থাকছে লাইফ সায়েন্স থাকছে, কেমিক্যাল সায়েন্স থাকছে, ম্যাথামেটিক্যাল সায়েন্স থাকছে,
ফিজিক্যাল সায়েন্স থাকছে এবং আর্ট সায়েন্স থাকছে, ঠিক আছে। এই টোটাল 5টা বিষয়ের ওপর কিন্তু তোমাদের সিএসআইআর নেটটা হয়। কি কি দেখে নাও, লাইফ সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর্ট সায়েন্স। লাইফ সায়েন্স মানে বায়োলজি চলে আসছে, কেমিক্যাল সায়েন্স মানে কেমিস্ট্রি পার্ট চলে আসছে, ম্যাথামেটিক্যাল সায়েন্স মানে ম্যাথ যারা রয়েছে ব্যাকগ্রাউন্ডে তারা, ফিজিক্যাল সায়েন্স মানে যারা ফিজিক্সের পেপার রয়েছে যাদের তাদের, আর আর্ট সায়েন্স, এই আর্ট সায়েন্সের গল্পটা কিরকম হয়, যারা ধরো জিওগ্রাফি, যাদের সাবজেক্ট জিওগ্রাফি, এদের জন্য বিশেষ করে বলি, যারা সাবজেক্ট জিওগ্রাফি তারা কিন্তু এই দুটো পরীক্ষাই দিতে পারে। ইউজিসি নেটটাও তারা দিতে পারে, কারণ ইউজিসিতে ডাইরেক্ট জিওগ্রাফি সাবজেক্টটা থাকে, আর সিএসআইআর নেটও তুমি দিতে পারবে কোন সাবজেক্টে, আর্ট সায়েন্স সাবজেক্ট দিয়ে। কি সায়েন্স? আর্ট সায়েন্স সাবজেক্ট দিয়ে, ঠিক আছে। তাহলে এই আর্ট সায়েন্সে তুমি যদি জিওগ্রাফির ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এই জিওগ্রাফি বা জিওলজি এইসব ডিপার্টমেন্ট যদি তোমার থেকে থাকে তাহলে তুমি সিএসআইআর নেটটা দিতে পারবে আর্ট সায়েন্স মানে সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে কে কোন পরীক্ষাটা দিতে পারবে। যারা কোর আর্টস এবং কমার্সের ব্যাকগ্রাউন্ড তারা ইউজিসি দেবে, আর যারা কোর সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কোনটা দেবে, সিএসআইআর দেবে। একমাত্র জিওগ্রাফি, জিওলজি এইসব সাবজেক্টের স্টুডেন্ট যারা আছো তারা ইউজিসিও দিতে পারবে, সাথে সাথে সিএসআইআরও দিতে পারবে। কিন্তু দুটো পরীক্ষার সিলেবাস প্যাটার্ন কিন্তু সেম নয়। দুটো পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে, পরীক্ষার টাইম থেকে শুরু করে, পরীক্ষার ধরন থেকে শুরু করে সব আলাদা। তো এইটা কিন্তু কখনো ভেবো না যে ইউজিসি নেট জিওগ্রাফি স্টুডেন্টরা বিশেষ করে আমি ইউজিসিও দেবো, সিএসআই দেবো, সেম সিলেবাস পড়তে চলে মানে পরীক্ষায় চলে যাব, এটা হবে না। কারণ ইউজিসি আর সিএসআইআর দুটোর ক্ষেত্রে সিলেবাস সম্পূর্ণ আলাদা, পরীক্ষার প্যাটার্নটাও সম্পূর্ণ আলাদা। সেইটাই এবার তোমাদেরকে বলবো যে সিলেবাস কি থাকে, পরীক্ষার প্যাটার্ন কি থাকে, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে এবার ডিটেলে ডিসকাস করব। দেখে নাও এখানে কি রয়েছে, ইউজিসি নেট অ্যান্ড সিএসআইআর নেট দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, ইউজিসি নেট কে পরিচালনা করে, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সিএসআইআরও কে করে, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তোমরা জানো নিট পরীক্ষা যে হয় আমাদের মেডিকেল এন্ট্রান্সের জন্য, নিট পরীক্ষা, এই নিট পরীক্ষার মতো শুরু করে সিইউটি পিজি, সিইউটি ইউজি, এরকম অনেক পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু এনটিএ কন্ডাক্ট করে থাকে। তাই এনটিএ কিন্তু আমাদের ইউজিসি প্লাস সিএসআইআর এই দুটো নেটই কিন্তু এনটিএ কন্ডাক্ট করে থাকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার পরীক্ষার ধরনটা দেখে নাও, ইউজিসির একটা সিবিটি মোডে হয়, কম্পিউটার বেসড টেস্টিং, মানে কম্পিউটারে তুমি সামনে গিয়ে বসবে অনলাইনে এবং সেখানে বসে তোমার সামনে কোশ্চেন আসবে, তোমাকে কম্পিউটারের সামনে বসে পরীক্ষায় কোশ্চেন পেপার সলভ করতে হবে, সিবিটি মোডে পরীক্ষা হবে। তাহলে ইউজিসি নেটটাও সিবিটি মোডে হয় এবং সিএসআইআর নেট যেটা থাকে সেটাও কিন্তু তোমাদের সিবিটি মোড মানে কম্পিউটার বেসড টেস্টিং মোডেই কিন্তু হয়ে থাকে। এবার ইউজিসি নেটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কোনো কিছু নেই, এটা তোমাদের বারবারই বলি, যারা ইউজিসি নেটটা দেবে তাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাই পরীক্ষায় বারবার বলি সব কটা প্রশ্নের উত্তর কিন্তু করে আসবে। কিন্তু সিএসআইআর নেটের ক্ষেত্রে যদি দেখো সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, কত 25% বা 0.5 থেকে 1.32 পর্যন্ত নাম্বার পর্যন্ত কিন্তু তোমার নেগেটিভ মার্কিং এখানে অ্যাভেলেবেল আছে। তাই ইউজিসি নেটের যারা অ্যাসপিরেন্ট তার একটা সুবিধা আছে যে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, সিএসআইআর নেটের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে। এবার ইউজিসি নেটের ফ্রিকোয়েন্সি বছরে দুবার হয়, একটা জুন মাস আর একটা ডিসেম্বর। অলরেডি জুনেরটা হয়ে গেছে, এখন আমরা ডিসেম্বরেরটা শুরু করেছি, ক্লাস শুরু করব, তো ডিসেম্বরেরটার জন্য আমরা পড়বো, প্রিপারেশন নেব। আর সিএসআইআর নেট যদি দেখো এটাও কিন্তু বছরে দুবার হয়, একটা জুন মাস আর একটা ডিসেম্বর মাসে, ঠিক আছে। তাহলে আপাতত ক্লিয়ার হলো তোমাদের কাছে ইউজিসি এন্ড সিএসআইআরটা কি, একটা আর্টস কমার্সদের জন্য, একটা সায়েন্সদের জন্য, আর একটা দুটোই অনলাইন মিডিয়ামে পরীক্ষা হয়, দুটোই বছরে দুবার হয়। কিন্তু একটা নেগেটিভ মার্কিং নেই যেটা ইউজিসি বা সিএসআইআর এ কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, বোঝা গেল। এইবার দেখে নাও, এইবার দেখো ব্যাপারটা কি হচ্ছে যে একাডেমিক ব্লুপ্রিন্ট, শিক্ষাগত যোগ্যতা। ইউজিসি নেটের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং সিএসআইআর নেটের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি কি লাগে। তো ইউজিসি নেটের ক্ষেত্রে মিনিমাম তোমাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে উইথ 55% মার্কস, আর যদি তোমার এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এগুলো থাকে তাহলে তুমি 50% মার্কসে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, বোঝা গেল। তো যারা মাস্টার্স করছো বা মাস্টার্স করে ফেলেছো তাদের যদি 55% মার্কস থাকে, আর রিজার্ভ ক্যাটাগরি হলে 50% মার্কস যদি তোমাদের থাকে, এবং তোমরা যদি আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে অবশ্যই করে তোমরা ইউজিসি নেট পরীক্ষাটা দিতে পারবে। এখানেও কনফিউশন থাকে যে মাস্টার ডিগ্রি করতে করতে কি দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। মাস্টার ডিগ্রি তুমি ভর্তি হয়ে গেলে, রেজিস্ট্রেশন করে নিলে, এবার তুমি পরীক্ষায় বসে যাও, অ্যাপিয়ারিং দিয়ে পরীক্ষায় বসা যায়। এইবার
তোমাকে যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে তখন কিন্তু তোমার এই 55 বা 50% যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটাকে ফলো করতে হবে। যদি সেটা না হয় এবং তুমি নেট ক্লিয়ার করে ফেলো তবুও কিন্তু তোমার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট এবার দেখো সিএসআইআর কি বলছে, মাস্টার ডিগ্রির পাশাপাশি বিটেক, বিই, বি ফার্মা এবং বা এমবিবিএস প্রার্থীরাও সরাসরি জেআরএফ এর জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, তাহলে সিএসআইআর নেট কি? সিএসআইআর নেট হচ্ছে ধরো তুমি ম্যাথস নিয়ে মাস্টার ডিগ্রি করেছো বা কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করেছো বা বায়োলজি বা ফিজিক্স যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি মাস্টার ডিগ্রি করেছো, তারা তো এলিজিবল হচ্ছেই। তার সাথে সাথে কেউ যদি বিটেক করেছে, ধরো ইঞ্জিনিয়ারিং করেছে, বিটেক করেছে বা বিই করেছে বা বি ফার্মা করেছে বা ডাক্তারি পড়েছে, এমবিবিএস করেছে, তারাও কিন্তু এই সিএসআইআর নেট পরীক্ষাটা দিতে পারে ফর পিএইচডি। বোঝা গেল? তাহলে ইউজিসিটা কারা দিতে পারলো? ক্লিয়ার। সিএসআইআরটা মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা তো দিতে পারছেই, তার সাথে সাথে বিটেক, বি ফার্মা, এমবিবিএস এইসব ব্রাঞ্চের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু পিএইচডি করার জন্য বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু এই সিএসআইআর নেট পরীক্ষাটা দিতে পারে। ওকে, এইবার দেখো এই সিএসআইআর নেট জেআরএফ যেটা রয়েছে, এই সিএসআইআর নেট জেআরএফ এবং ইউজিসি নেট জেআরএফ দুটোর ক্ষেত্রে বয়সের মানে ম্যাক্সিমাম এলিজিবিলিটি, এজ এলিজিবিলিটি বা এজ গ্যাপ মানে এজের যে ছাড় সেটা কত দূর অবধি থাকে। যদি তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো, জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো, তাহলে ইউজিসি নেটের বয়স কত হচ্ছে? 30 বছর। এটা সরি, সিএসআইআর এর ক্ষেত্রে কত হচ্ছে? 28 বছর, 28 ইয়ার্স। আর ইউজিসির ক্ষেত্রে কত হচ্ছে? 30 বছর হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, যারা জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করছো এতদিনে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার যে নেট পরীক্ষায় জেআরএফটা কি হয়। জেআরএফ মানে হচ্ছে তোমার যদি ম্যাক্সিমাম নাম্বার তুমি পাও তাহলে তুমি জেআরএফ পাবে, যেখানে সরকার থেকে তোমাকে স্টাইপেন্ড বা ফেলোশিপ দেওয়া হবে। ঠিক আছে, এইবার তুমি যদি সিএসআইআর পরীক্ষা জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো তাহলে জেনারেল ক্যাটাগরির ম্যাক্সিমাম এজ কত? 28 বছর। আর যদি তুমি ইউজিসি নেট জেআরএফ এ মানে তুমি জন্য অ্যাপ্লাই করো এবং সেখানে যদি তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো তাহলে ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 বছর। এবার যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তাহলে উভয় ক্ষেত্রেই কোনো বয়সের ঊর্ধ্ব সীমা কিন্তু নেই। মানে তুমি যদি মনে করো আমি নেট পরীক্ষার জন্য এলিজিবল অ্যাপ্লাই করব, সেটা সিএসআই হোক বা ইউজিসি হোক, সেখানে কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই ওখানে। ঠিক আছে, তুমি সারা জীবন ধরে দিতে পারো। কিন্তু জেআরএফ এর জন্য যদি তুমি দাও তাহলে সিএসআইআর হলে তোমার কত হচ্ছে? 28 বছর, এবং ইউজিসি হলে তোমার কত বছর হচ্ছে? 30 বছর। ঠিক আছে, আর ইউজিসির ক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি তুমি জেনারেল ক্যাটাগরির ছেলে হও তবেই 30 বছর, মেয়ে হলে কিন্তু এটা আবার 35 বছর হয়ে যায়। এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এইবার দেখো যে ইউজিসি এবং সিএসআইআর এই দুটোর মধ্যে ফেলোশিপের কি পার্থক্য। কারণ ম্যাক্সিমাম নেট পরীক্ষা আমরা যারা দিই জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করি এবং জেআরএফ মানি সেখানে সরকারের থেকে আমরা ফেলোশিপ পাবো, তাহলে দুটো ফেলোশিপের মধ্যে পার্থক্য আমায় দেখতে হবে যে ইউজিসিতে আমাকে কত টাকা করে দেয়, সিএসআইআর এ আমাকে কত টাকা করে দেয় বা কত টাকা ফেলোশিপ আমি পাই। সেটা যদি তুমি দেখো ইউজিসিতে, ধরো তুমি ইউজিসি নেট পরীক্ষা দিলে জেআরএফ পাস করে গেলে, তাহলে তুমি যখন পিএইচডি করতে ঢুকবে, পয়েন্ট টু বি নোটেড, যখন তুমি পিএইচডি করতে ঢুকবে তো তখন প্রথম 2 বছর জেআরএফ হিসেবে তুমি কি পাবে? স্টাইপেন্ড পাবে। কত টাকা করে পাবে? 31,000 টাকা করে প্রতি মাসে তুমি ফেলোশিপ পাবে, 31,000। ঠিক আছে, এইবার যখন তুমি 2 বছর তোমার পিএইচডি করা হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার প্রমোশন হয়ে যাবে কিসে? এসআরএফ এ তোমার প্রমোশন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তুমি প্রতি মাসে কত টাকা করে পাবে? 35,000 টাকা, 35,000 রুপিস পার মান্থ তুমি পাবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? তাহলে যদি তুমি দেখো যে তুমি ইউজিসি নেটের জেআরএফ কোয়ালিফাই করেছো, জেআরএফ কোয়ালিফাই করেছো, তাহলে তুমি প্রথম 2 বছর 31,000 টাকা করে এবং পরের 3 বছর 35,000 টাকা করে ফেলোশিপ তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আর যদি তুমি দেখো সিএসআইআর নেটের ক্ষেত্রে তুমি যদি দেখো যে প্রথম 2 বছর 37,000 টাকা করে পাচ্ছ, প্রথম 2 বছর কত? 37,000, মানে 37,000 টাকা করে পাচ্ছ, এবং পরের 3 বছর কত করে পাচ্ছ? 42,000 টাকা, 42,000 করে তুমি পরের 3 বছর পাচ্ছ। অবশ্যই ইউজিসি থেকে সিএসআইআর এর টাকাটা একটু বেশি হবেই, কারণ সিএসআইআর এর যে ল্যাব চার্জ বা তোমার মানে আনুষঙ্গিক যে ইনস্ট্রুমেন্ট খরচা সেগুলো একটা বেশি, তো সেই কারণের জন্য সিএসআইআর এর ক্ষেত্রে টাকাটা কিন্তু ইউজিসির তুলনায় একটু বেশি হয়। ঠিক আছে, কারণ ফিজিক্স নিয়ে যে পিএইচডি করবে তার ইনস্ট্রুমেন্ট আছে, তার ল্যাব চার্জ আছে, কেমিস্ট্রি নিয়ে যারা করবে, এদিকে যারা বাংলা বা ইংরেজি নিয়ে করবে সেক্ষেত্রে তাদের ল্যাবের খরচাটা নেই, সেই কারণের জন্য তাদের টাকাটা একটু কম। সিএসআইআর হলে টাকাটা কি হয়? একটু বেশি হয়। এবার তোমরা দেখো আরও কতগুলো বিষয় তোমাদেরকে বলার আছে,
সেগুলো কি কেরিয়ারের দিগন্ত, মানে কেরিয়ার প্রসপেক্ট যদি আমরা দেখি সেটাকে আমরা কিভাবে দেখব, ঠিক আছে। কেরিয়ার প্রসপেক্ট যদি আমরা দেখি তাহলে ইউজিসির ক্ষেত্রে কি হচ্ছে, ইউজিসির ক্ষেত্রে দেখো কমন কিছু জিনিস থাকে, যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা ইউজিসি দিয়েও হয়, সিএসআইআর দিয়েও হয়। ফেলোশিপ বা পিএইচডি স্কলার, ইউজিসি দিয়েও তুমি জেআরএফ পেলে ফেলোশিপ পাবে, সিএসআইআর দিয়েও জেআরএফ পেলে তুমি ফেলোশিপ পেয়ে যাবে। এবার ইউজিসির ক্ষেত্রে কর্পোরেট মানে প্রাইভেট সেক্টরে কি কি রয়েছে সুবিধা, সেখানে তুমি পিএসসিতে জব, ওএনজিসি, এনটিপিসিতে এইচআর হিসেবে জয়েন করতে পারো, বা তুমি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কিন্তু কাজ করতে পারো। আর যদি তুমি থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি রিসার্চ হিসেবে এনজিওতে একজন গবেষক হিসেবে কিন্তু জয়েন করতে পারো যদি তুমি ইউজিসি নেট কোয়ালিফাই করো। আর যদি তুমি সিএসআইআর নেট যদি কোয়ালিফাই করো তাহলে তুমি কি হচ্ছে ইসরো, ডিআরডিও, বার্ক এর মতো প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার, ফার্মা বায়োটেক কোম্পানিতে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কিন্তু তুমি কাজ করতে পারবে, ঠিক আছে। তাহলে দুটোর ক্ষেত্রেই সরকারি দিকে কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ পাচ্ছ, পিএইচডি করার সুযোগ পাচ্ছ, দুটো ক্ষেত্রেই রয়েছে। কিন্তু ইউজিসির ক্ষেত্রে যদি তুমি প্রাইভেটে দেখো পিএসসির সুবিধা রয়েছে, প্লাস থিঙ্ক ট্যাঙ্কের সুবিধা রয়েছে একজন রিসার্চার হিসেবে। আর সিএসআইআর ক্ষেত্রে বিভিন্ন ল্যাবগুলোতে কাজের সুবিধা হয়, যেমন ইসরো, ডিআরডিও, বার্ক এইগুলোর মতো যে ইনস্টিটিউট রয়েছে সেগুলোতে তুমি কিন্তু একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। এইবার তুমি যদি দেখো যে ইউজিসি নেটের যে সিলেবাসটা সেটাকে আগে বলে দিই, দেন আমরা সিএসআইআর নেটের সিলেবাসের দিকে মুভ করব, ঠিক আছে। তাহলে ইউজিসি নেটের যে সিলেবাস হয় পেপার 1 থাকে একটা, এটা আমি বারবার বলি সবার জন্য কমন, আর পেপার 2 যেটা হচ্ছে নিজস্ব সাবজেক্ট, কারো সেটা হিস্ট্রি হতে পারে, কারো জিওগ্রাফি, কারো বাংলা, কারো ইংরেজি, এক একজনের এক একটা সাবজেক্ট হয়ে থাকে। এটা মাথায় রাখবে, এই পেপার 1টা যেটা আমি বলছি সবার জন্য বাধ্যতামূলক, মানে সেটা যারা ইউজিসি নেট দেবে ইউজিসি তাদের জন্য, নট সিএসআইআর, নট সিএসআইআর, এটা কিন্তু মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। অনেকেই আমাকে ফোন করে বলছে স্যার পেপার 1-এর জন্য আমি সিএসআইআর নেট দেবো, সিএসআইআর নেটের ক্ষেত্রে পেপার 1টা নয়, পেপার 1টা কিসের জন্য, ইউজিসি নেটের জন্য। কিসের জন্য, ইউজিসি নেটের জন্য পেপার 1টা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি ইউজিসি নেটের যে কোনো সাবজেক্টে পরীক্ষা দাও, সেটা বাংলা দাও, ইংরেজি দাও, ইতিহাস দাও, ভূগোল দাও, কমার্স দাও, ম্যানেজমেন্ট দাও, পলিটি দাও, ইকোনমিক্স দাও, ফিলোসফি দাও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে পেপার 1 পড়তে হবে অবশ্যই করে। এবং সেখানে কতগুলো প্রশ্ন থাকে, 50টা প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, 2 মার্কস করে, তার জন্য 100 নম্বরের পরীক্ষা কিন্তু এখানে হয়ে থাকে, ঠিক আছে। আর পেপার 2 মানে পেপার 2 এ 100টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, মানে 200 নম্বরের টোটাল হয়ে থাকে। তার মানে আমি যদি দেখি 200 প্লাস 100 টোটাল হচ্ছে 300 নম্বরের পরীক্ষা কিন্তু ইউজিসি নেট হয়ে থাকে। কোন নেট, ইউজিসি নেট 300 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। পেপার 1 এ 10টা ইউনিট থাকে, এবং পেপার 2 এর ক্ষেত্রে নিজের সাবজেক্টে 10টা ইউনিট কিন্তু তুমি পাবে। এবং পেপার 1 পেপার 2 এর জন্য কোনো আলাদা সেপারেটেড টাইম থাকে না, 3 ঘন্টা টানা টাইম থাকে, 3 ঘন্টা পরীক্ষার মাঝে কোনো ব্রেক নেই, একদম টানা 3 ঘন্টা পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে। তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার, ইউজিসি নেটের ব্যাপারটা আমি বহুবার বলেছি। এবার আসি সিএসআইআর নেটের ক্ষেত্রে কিরকম কি সিলেবাস বা কি থাকে। তো সিএসআইআর নেটের ক্ষেত্রে 3টে পার্ট থাকে, একটা পার্ট এ থাকে যেটা জেনারেল অ্যাপটিটিউড, তারপর পার্ট বি থাকে যেটা সাবজেক্ট নলেজ, অ্যান্ড পার্ট সি থাকে অ্যানালিটিক্যাল পোর্শন। তাহলে কি হচ্ছে, 3টে পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টে পার্ট থাকে সিএসআইআর নেটে। পার্ট এতে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, মানে যেখানে তোমার ম্যাথস, রিজনিং এই সবগুলো থাকবে, ঠিক আছে। ওখানে যেমন আমরা দেখছিলাম ইউজিসি নেটে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন এগুলো যেমন থাকে, সিএসআইআর এর ক্ষেত্রে কিন্তু এই টিচিং, রিসার্চ, কমিউনিকেশন এগুলো কিন্তু থাকে না। তো এখানে কি হচ্ছে, টিচিং, রিসার্চ, কমিউনিকেশন এগুলোর কিন্তু ব্যাপার কিন্তু এখানে নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র ম্যাথস, রিজনিং এইগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পার্ট বি হচ্ছে সাবজেক্ট নলেজ। সাবজেক্ট নলেজ বলতে তুমি যে সাবজেক্টের ওপর পরীক্ষা দিচ্ছ, সেটা ফিজিক্যাল সায়েন্স হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, সেই সাবজেক্টের নলেজ তোমাকে দেখা হবে। এবং লাস্ট হচ্ছে অ্যানালিটিক্যাল, মানে একদম হাই ভ্যালু কিছু প্রশ্ন তোমাকে প্রশ্ন করা হবে, যেমন একদম রিসার্চ সায়েন্টিস্ট লেভেলের কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমাকে একদম পার্ট সিতে তোমাকে দিতে হবে। আচ্ছা, সতর্কবাণী কি বলছে, নেগেটিভ মার্কিং এখানে আছে, যেমন একটা আমি বললাম প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 থেকে 1.32 নাম্বার কিন্তু কাটা যাবে। আন্দাজে উত্তর দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেটা ইউজিসি নেটের ক্ষেত্রে নেই। ইউজিসি নেটে তুমি আন্দাজে উত্তর দাও, ভুল হলে 0, কোনো নেগেটিভ হবে না। কিন্তু এখানে তুমি আন্দাজে উত্তর দিতে গেলে কিন্তু তোমার নাম্বার মাইনাস হয়ে যেতে পারে। তাই জন্য সিএসআইআর নেটে কিন্তু তোমাকে বুঝে শুনে উত্তর করতে হয়, যা ইচ্ছা তাই করে দিলে কিন্তু চলবে না। বোঝা গেল? তাহলে সিএসআইআর নেট আর ইউজিসি নেটের সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা।
পেপার ওয়ান মানে এখানকার পেপার ওয়ানটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, যেখানে শুধু ম্যাথস রিজনিং এগুলো থাকে, ওই তোমার টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, হায়ার এডুকেশন এত কিছু থাকে না, ঠিক আছে? শুধু জেনারেল অ্যাপটিটিউডটা তুমি পাবে, তারপর তোমার নিজের সাবজেক্ট তোমার থাকবে, ঠিক আছে? কি বললাম? ওকে, চলো এবার তাহলে তোমার দেখে নিই প্রস্তুতি 5টি মারাত্মক কৌশলগত ভুল, মানে আমরা প্রিপারেশন করতে গিয়ে যে ভুলগুলো করে থাকি সেটা একটু বলে দিই। বোথ ইউজিসি অ্যান্ড সিএসআইআর দুটোর ক্ষেত্রেই বলবো। প্রথমটা দেখো, সিলেবাস স্কিপ করা, ঠিক আছে? এই প্রবণতাটা ইউজিসি বা নেটের ক্ষেত্রে স্টুডেন্টের মধ্যে ভীষণভাবে আছে। কেন আছে আমি তোমাকে বলি। তার কারণটা হচ্ছে, যেহেতু আমরা ভাবি যে আমার সাবজেক্টের পরীক্ষা, আমি পড়েছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স পড়েছি, আমার আর সাবজেক্ট পড়ার দরকার নেই, আমি তো সবই জানি, শুধু পেপার ওয়ানটা একটু পড়ে নিলেই হয়তো হয়ে যাবে। এটা একদম সম্পূর্ণ ভুল কথা। তোমাকে দুটো সাবজেক্টকেই সিলেবাস ধরে ধরে পড়তে হবে, কারণ তুমি যে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে পড়েছো সেখানে অনেক কিছু পড়েছো, তার মধ্যে হয়তো এমন অনেক টপিক আছে যেগুলো নেটের সিলেবাস হয়তো নেই, বা এমন টপিক আছে এক্সট্রা যেগুলো নেটের সিলেবাসে আছে। তো সেই জন্য তোমার একটা ফ্রেমওয়ার্ক মেনে পড়াশোনা করা উচিত। সেই জন্য অবশ্যই করে তোমার সিলেবাসটাকে কিন্তু মেনটেন করা দরকার, সেটা পেপার ওয়ান এবং পেপার টু দু ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই। এবং পেপার ওয়ান এবং পার্ট ওয়ানকে অবহেলা, এইটা তো আমি বরাবর দেখে আসছি, যেহেতু অনেকেই ভাবে নেট পরীক্ষাটা সাবজেক্টের পরীক্ষা, তো পেপার ওয়ানটাকে আমি কোনো রকম করে চলে গেলাম, সারাক্ষণ আমি সাবজেক্টের ওপর ফুল ফোকাস দিয়ে রেখেছি। সেটা করলেও সম্পূর্ণ ভুল, কারণ তুমি সাবজেক্টে 100টা কোশ্চেনের মধ্যে তুমি ধরে নাও 80টা কোশ্চেন তুমি রাইট করলে, ঠিক আছে? এবার ধরো তুমি পেপার ওয়ানে 15টা কোশ্চেন রাইট করলে, ঠিক আছে? তাহলে তোমার উত্তর কতগুলো রাইট হলো? তোমার 95খানা কোশ্চেন তোমার রাইট হলো। তাহলে এই 95খানা কোশ্চেন দিয়ে তুমি কিন্তু নেট হয়তো পাস করলেও জেআরএফটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। এবার তোমার মনে হবে, স্যার আমি তো পেপার ওয়ান না পড়ে নেট তো পেয়ে গেলাম। এবার তুমি আমাকে একটা কথা বলো, যখন তুমি পেপার টুয়ে 80টা প্রশ্ন রাইট করছো 100টার মধ্যে, তখন তোমার আশা জাগবেই যে আমি যাতে জেআরএফটা কোয়ালিফাই করে যেতে পারি। কারণ 100টার মধ্যে 80টা প্রশ্ন সাবজেক্টে রাইট করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। তখন তোমার মনে আশা জাগবেই যাতে আমি জেআরএফটা পাই। আর তখন যখন দেখবে পেপার ওয়ানটার জন্য তোমার জেআরএফটা হয়তো 1-2 নম্বর বা 3 নম্বরের জন্য আটকে যাচ্ছে, তখন তোমার মনে হবে যে কেন এই ভুলটা আমি করলাম। তো সেই জন্যই তোমাদেরকে বলবো যে পেপার ওয়ানকে কোনোভাবেই অবহেলা করা কিন্তু যাবে না ডে ওয়ান থেকে। নেক্সট হচ্ছে রুটিনহীন প্রস্তুতি, ঠিক আছে? রুটিনহীন প্রস্তুতি মানে কি? একদম আমার যখন মনে হচ্ছে আমি পড়লাম, আজকে আমি 3 ঘন্টা পড়ে নিলাম, কালকে 2 ঘন্টা পড়লাম, পরের দিন পড়লামই না, তারপরের দিন আবার 5 ঘন্টা পড়ে নিলাম, আজকে টিচিং পড়ছি, হঠাৎ করে কালকে কমিউনিকেশনে চলে গেলাম। তো কোনো খাপছাড়া পড়া, মানে কোনো ডিসিপ্লিন নেই, কোনো কিছু মানে ট্র্যাক নেই, নিজের মতো পড়ে চলে যাচ্ছি, সেটা করলে হবে না। তোমাকে প্রপার একটা রুটিন বানিয়ে নিতে হবে। এই যে জুলাই মাস শেষ হতে চললো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পরীক্ষা। তো এই কটা মাস তোমাকে প্রপার স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে, যে এতদিন অবধি আমি এইটা করেছি, এইবার আমাকে ওইটা করতে হবে। এতদিন আমি সিলেবাস পড়লাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাকে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। তো এরকম একটা সিকোয়েন্স মেনে আমাকে পড়াশোনা করতে হবে। তার সাথে মেটেরিয়াল ওভারলোড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা সময় ছিল লোকে মেটেরিয়াল পাওয়া যেত না, এখন এত বেশি রিসোর্স হয়ে গেছে, কারুর ফোন খুললে দেখা যায় শুধু পিডিএফই ভর্তি। তুমি একবার আমাকে কমেন্ট করে জানাবে যদি এটা আমি ভুল বলে থাকি। তুমি দেখবে এক একজনের ফোনে শুধু পিডিএফ ভর্তি, পিডিএফ, মানে সে পড়েছে কতগুলো সন্দেহ আছে, শুধু পিডিএফ জমা করে গেছে। এর টেলিগ্রামে জয়েন করে গেছে, সেখান থেকে কিছু পিডিএফ নিয়েছে, ওর টেলিগ্রামে জয়েন করে গেছে, সেখান থেকে কিছু পিডিএফ নিয়েছে, আর এই স্টুডেন্টরা ক্লাসে এসেও পিডিএফ করে যায়। কিন্তু যারা অ্যাকচুয়ালি সিলেক্টেড হয় তারা পিডিএফ নিয়ে অত মাথা ঘামায় না, তারা টিচারের যে পরামর্শ, টিচার যেটা বলছে সেইটাকে সারা প্রায়োরিটি দেয়। এরকম প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আমার নিজের কথা বলছি, আমি কোনোদিন পিডিএফ পড়ে পড়াশোনা করিনি। তো এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে পিডিএফ তার পড়ার প্রয়োজনই পড়ে না, ক্লাসের মধ্যে টিচার যেটা পড়িয়ে দিচ্ছে, এরকম আমারই স্টুডেন্ট রয়েছে, ক্লাসের মধ্যে পড়িয়ে দিচ্ছি, সে ওই টাইমে নোট করছে, ওই সময় যেটা বলছে শুনে নিচ্ছে এবং ওইগুলোকেই রিভিশন করছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। পিডিএফ পড়ার তার প্রয়োজন, সে পিডিএফ খুলেও দেখারও প্রয়োজন পড়ে না, কারণ ক্লাসটা সে মন দিয়ে করে। তো পিডিএফটা কিন্তু সব কিছু নয়, ঠিক আছে? তো কি বলছে, মেন্টরশিপের অভাব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি নিজের জীবনে বুঝেছি। মেন্টরশিপ, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলি, এরকম প্রচুর স্টুডেন্ট আছে হয়তো প্রচুর কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন পড়াশোনা করে,
কিন্তু তোমাকে সঠিক রুটে যেতে গেলে, সঠিক ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে সঠিক রুটটাকে তোমাকে চুজ করতে হবে। তুমি যদি মনে করো কলকাতা থেকে দিল্লি যাবে, তাহলে কলকাতা থেকে দিল্লিগামী ট্রেনেই তোমাকে উঠতে হবে। তুমি যদি কলকাতা থেকে মনে করো দিল্লি যাবে এবং তুমি যদি ব্যাঙ্গালোরগামী ট্রেনে উঠে পড়ো, তুমি যতক্ষণই সময় কাটাও না কেন তুমি কখনোই দিল্লিতে পৌঁছাতে পারবে না, ওটা ব্যাঙ্গালোর গিয়েই পৌঁছাবে। তাই সঠিক ডিরেকশনে মেহনত করা খুব দরকার। তুমি চেষ্টা করবে সেটা সঠিক ডিরেকশনে হওয়া দরকার, আর তার জন্য তোমার একটা প্রপার গাইড হওয়া খুব দরকার, যে তোমাকে প্রপারলি বুঝিয়ে দেবে। দেখো আমি তোমাকে বলি, আজকে তুমি নিজে করতে গেলে কি তোমাকে বারবার মানে ঠকতে হবে, তারপর শিখতে হবে, ঠকতে হবে, শিখতে হবে, এতে তোমার সময় বেশি যাবে। তার থেকে বেটার কোনো একজন গাইডকে চুজ করো। তুমি আমাকে চুজ করতে হবে এরকম ম্যাটার নয়, তুমি একজন গাইডকে চুজ করে যে কিনা নিজে এক্সামটা এক্সপার্ট, নিজে কোয়ালিফাই করেছে, যার এই ব্যাপারে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, সে তোমাকে প্রপার গাইড করে দেবে। তুমি তার কথা শুনে চলো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি নিজের সফলতায় পৌঁছে যেতে পারবে। মেহনত তোমাকে করতে হবে, কিন্তু কোন পথে মেহনত করবে সেটা কিন্তু তোমার গাইড তোমাকে বলে দেবে। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে তাহলে জেআরএফ এর মেন সাফল্য তাহলে কি, তোমাকে স্ট্যান্ডার্ড বুক এবং স্ট্যান্ডার্ড কোচিং একটা তুমি চুজ করে নিতে পারো, তার সাথে প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করা, বিগত 5 বছর প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করা এবং টাইম বাউন্ড মক টেস্ট দেওয়া, এইগুলো করলেই তুমি কিন্তু জেআরএফ পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি না যে আমার ব্যাচে কেন জয়েন করতে, দেখবে কারণ আমার ব্যাচে তুমি এই স্ট্যান্ডার্ড নোটস, পিডিএফ, বুক যেগুলো আছে এগুলো পেয়ে গেলে, তুমি এখানে ইউনিট ভিত্তিক এমসিকিউ পেয়ে যাবে, তার সাথে সাথে তুমি 5 বছর বা তার বেশিও মক টেস্ট মানে প্রিভিয়াস এর কোশ্চেন পেয়ে যাবে। তার সাথে সাথে তুমি এখানে টাইম বাউন্ড মক টেস্ট, মানে একদম এক্সামে যেরকম কম্পিউটারের সামনে বসে মক টেস্ট হয় সেই রকম মক টেস্ট তুমি এখানে পেয়ে যাবে, যেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাজে লাগবে। এই প্রত্যেকটা জিনিস আমার ব্যাচে আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল করেছি। কেন? আমি নিজের দায়িত্ব নিয়ে করিয়েছি। কেন করিয়েছি? কারণ আমি জানি এই এক্সামটা কোয়ালিফাই করার জন্য কি কি প্রয়োজন, এগুলো প্রত্যেকটা প্রয়োজন, যেগুলো আমার নিজেরও প্রয়োজন ছিল, এবং সেইটাই আমি এই ব্যাচে কিন্তু নিজের দায়িত্ব সহকারে টিমকে বলে আমি এটাকে কি করেছি, তোমার ব্যাচের মধ্যে ইনক্লুড করিয়েছি। যেটা একটা জায়গায় তুমি ভর্তি হয়ে গেলে তোমার আর কি হবে, বই বা মেটেরিয়াল নিয়েও চিন্তা করতে হবে না, তোমাকে এমসিকিউ নিয়েও চিন্তা করতে হবে না, প্রিভিয়াস এর পেপার নিয়েও চিন্তা করতে হবে না, সাথে সাথে তোমার এই মক টেস্ট নিয়েও কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, সব এক জায়গায় অ্যাভেলেবেল। প্লাস আমার মেন্টারশিপ, আমার গাইডেন্স তো তোমরা পাবেই। তো এবার তোমরা যদি মনে করো যে তোমরা তোমাদের যে এই যে সার্টিফিকেট, যেটা হচ্ছে নেট পাস করলে যে সার্টিফিকেট পাওয়া যায়, যেটা জেআরএফ সার্টিফিকেট বা নেট সার্টিফিকেটও যদি কেউ পাও, এই সার্টিফিকেটটা যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রয়োজন, তোমরা নিতে চাও, তোমরা অ্যাচিভ করতে চাও, তোমার সাবজেক্টের ম্যাক্সিমাম যে প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেট, সেই সাবজেক্টটাকে সেটাকে নিতে চাও, দিয়ে পিএইচডি করতে চাও, নিজের নামের আগে ডক্টরেটটা বসাতে চাও, প্রফেসর শব্দটা বসাতে চাও, তাহলে আজ থেকে আর দেরি না করে আজ এই মুহূর্ত থেকে তোমাকে নিজের কাজ শুরু করে দিতে হবে, নিজের প্রস্তুতিকে শুরু করে দিতে হবে, এবং একজন গুরুকে তুমি ঠিক করো, সেই গুরু তোমাকে সঠিক রাস্তা দেখাবে, তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। আর এই জন্য যদি তোমার মনে হয় যে তোমার আমার গাইডেন্সের প্রয়োজন রয়েছে, তোমার যদি মনে হচ্ছে স্যার আপনার যে গাইডেন্স রয়েছে, আপনি যেভাবে পড়ান বা যেভাবে বলেন সেই গাইডেন্সটা আমার প্রয়োজন, তাহলে আমি তোমাদেরকে পার্সোনালি বলে দিতে পারি যে আমার কাছে তুমি যদি অ্যাডমিশন নাও, তোমার দায়িত্ব সম্পূর্ণ আমার, এইটুকুন আমি বলে দিতে পারি। এবং আমি কাউকেও ইন্ডিভিজুয়ালি দেখি না যে মানে অ্যাডমিশন হয়ে গেছে আর কন্ট্যাক্ট নেই বা কিছু নেই, তা নয়। আমি নিজে প্রত্যেককে 1:1 কন্ট্যাক্ট করি যে তোমার পড়া হয়েছে, কতটা হয়েছে। ক্লাসেও তুমি ক্লাসে জয়েন করলে দেখতে পাবে নাম ধরে ধরে, তুমি আগের দিন ক্লাস করনি কেন, এতজনের মধ্যেও আমি কিন্তু প্রত্যেকের নাম মনে রাখি যে এ ক্লাস করিনি আগের দিন, ও ক্লাস করেনি, আমি জিজ্ঞেস করি, প্লাস গ্রুপে মেসেজ করি কেন তুমি ক্লাস করনি। একদম তোমার অনলাইন ক্লাসের মনে হবে না অনলাইন ক্লাস, পুরোটা অফলাইন তুমি পাবে, মানে মনে হবে তুমি যেন অফলাইন ক্লাস করছো। তো এখন যদি তোমার মনে হয় যে এইরকম একটা ব্যাচে তোমার অ্যাডমিশন নেওয়াটা দরকার, আর দেরি করো না, কারণ অলরেডি আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করব, অলরেডি ব্যাচ রানিং চলছে, ঠিক আছে, মানে অ্যাডমিশন চলছে, আর লিমিটেড কয়েকটা সিট তোমাদের জন্য বাকি রয়েছে, তাই আর দেরি করা চলবে না। এখন এই মুহূর্ত থেকে তোমাকে বলবো যে অ্যাডমিশনটা পারলে নিয়ে নাও। যখনই তুমি ভিডিওটা দেখছো, তোমাদের বলে দিই, একটা আমাদের পেপার 1-এর ব্যাচ রয়েছে। এই পেপার 1-এর ব্যাচটা তুমি কি পাবে, এই পেপার 1-এর ব্যাচটা পুরো পেপার 1-এর যত টপিক আছে তার ভিডিওস পাবে রেকর্ডিং ফরম্যাটে। তার সাথে সাথে তুমি কি পাচ্ছ, তার সাথে সাথে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাচ্ছ, PYQs পাচ্ছ। তার সাথে সাথে তুমি কি পাচ্ছ, মক টেস্ট, যেরকম ভাবে বললাম মক টেস্ট, সেই মক টেস্ট পাবে।
সব থেকে লাস্টে তোমাকে যদি বলি, তুমি আমার যে গাইডেন্স, সেই গাইডেন্সটা তুমি পাবে এখানে, ঠিক আছে? তো এই ব্যাচটা যদি তোমার পেপার 1 এর জন্য তোমার মনে হয় যে পেপার 1টা তুমি রেডি করবে, দেন এই ব্যাচটা তুমি জয়েন করতে পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থেকে আমার যে সাবজেক্ট জিওগ্রাফি, যারা জিওগ্রাফি সাবজেক্ট তাদেরই এটা হবে, তুমি যদি মনে করো স্যার আপনার সাবজেক্ট জিওগ্রাফি, তাহলে আমি জিওগ্রাফিটাই আপনার কাছে থেকে পড়ে নিই, একবারে আপনার পুরো গাইডেন্স আমি করে নেবো, তাহলে আমার কাছে পেপার 1 প্লাস পেপার 2 মানে জিওগ্রাফির মিলিয়ে একটা ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ, যেটা শুরু হচ্ছে তোমার 1 আগস্ট মাসের 1 তারিখ থেকে আমরা এটা লাইভ ক্লাস শুরু করছি, ঠিক আছে? যেখানে পেপার 1 পেপার 2 দুটোই কমপ্লিট পাবে, সাথে সাথে যেরকম বললাম এখানে লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, এখানে তুমি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, সাথে সাথে PYQs, মক টেস্ট, গাইডেন্স থেকে শুরু করে সমস্ত, এবং প্রত্যেকটা লাইভ টেস্টের রেকর্ডেড ভিডিও তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, লাইভ মানে লাইভ ব্যাচ যেগুলো হবে ক্লাস। তো এই ব্যাচে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, কিভাবে অ্যাডমিশন নেবে আমি বহুবার বলে দিই। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নেবে। কি করে ইনস্টল করবে? সবার আগে তুমি প্লে স্টোরে চলে যাও, সেখানে গিয়ে আড্ডা 24/7 লেখো, লিখলে ইনস্টল করতে পারবে। না হলে এই QR কোডটাকে দিয়ে স্ক্যান করে ইনস্টল করতে পারো। অ্যাপের লোগোটা দেখে নাও, ঠিক এই যে লোগোটা, এই লোগোটা দিয়ে যে অ্যাপ পাবে সেটাকেই কিন্তু তুমি ইনস্টল করবে। এবং অ্যাপ ইনস্টল হওয়ার পর দেখবে তোমার ফোন নাম্বার চাইবে, OTP চাইবে, নাম চাইবে, এগুলো চাইবে। হওয়ার পর দেখবে তোমাকে সিলেক্ট ইওর এক্সাম বলে অপশন দেবে। এবার অনেকের কি করা থাকে, অ্যাপ ইনস্টলই করা থাকে, কিন্তু এই জায়গাটা হয়তো ওয়েস্ট বেঙ্গলের জায়গায় UGC বা অন্যান্য কিছু নাম লেখা থাকে। তখন তুমি কি করবে, এই যে ড্রপ ডাউন অ্যারোটা রয়েছে, এই ড্রপ ডাউন অ্যারোটায় যদি তুমি ক্লিক করো, তোমাকে ওই সিলেক্ট ইওর এক্সামের মতো অপশন দেখিয়ে দেবে। সেখানে দেখবে SSC, রেলওয়ে, টিচিং, UGC, একটু নিচের দিকে আসলে স্টেট এক্সাম বলে অপশন পেয়ে যাবে, স্টেট এক্সাম। এই স্টেট এক্সামে তুমি যদি একটু নিচের দিকে যাও, দেখবে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন তুমি পাবে, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল অপশানে যদি তুমি ক্লিক করো, দেখো উপরের দিকে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন পেয়ে যাচ্ছ। তখন এই ওয়েস্ট বেঙ্গল অপশনটা যখন দেখলে, তার মানে বুঝে গেলে যে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টে চলে এসছো, কারণ আড্ডা সেগমেন্টে অনেক বড়, তো তুমি ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টে চলে এলে। এইবার তোমার নিচে দেখো স্টোর বলে অপশন রয়েছে, স্টোর, এই স্টোর অপশনটা তুমি ক্লিক করবে। স্টোর অপশনটা ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে এইরকম একটা অপশন খুলে যাবে, যেখানে বেস্ট সেলার বলে অপশন, তার নিচে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ফাইন প্রোডাক্ট বাই এক্সামের পাশে দেখবে ভিউ অল বলে অপশন আছে, ভিউ অলে তুমি একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে যতগুলো এক্সাম আছে সব প্রিপারেশন তুমি দেখতে পাবে এখানে। তার মধ্যে আমাদের যে এক্সাম UGC নেট বেঙ্গলি, অনেকে CSIRটা বলবে, CSIR এই মুহূর্তে আমরা বাংলা সেগমেন্ট এখনো লঞ্চ করিনি, তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই CSIRটাও আমরা কিছুদিনের মধ্যে লঞ্চ করে দেব, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি CSIR তোমাদের প্রয়োজন থাকে। তো UGC নেট বেঙ্গলি অপশনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ প্রথম অপশনটাই, এটা সেকেন্ড অপশনে এখন হয়ে গেছে, 6099 এর একটা ব্যাচ পাবে, যেটা জিওগ্রাফি প্লাস পেপার 1 এর ব্যাচ, জিওগ্রাফি প্লাস পেপার 1 এর ব্যাচ। আর সেকেন্ড যে অপশনটা পাবে সেটা শুধুমাত্র পেপার 1 এর ব্যাচ, যেটা কত 2099 এর ব্যাচ, 2099 টাকার ব্যাচ, ঠিক আছে? এইবার তোমার যেটাই মনে হবে, যে ব্যাচটাই তুমি নিতে চাও, সেটা 6099 জিওগ্রাফি প্লাস পেপার 1 হোক বা পেপার 1 হোক, সেটাকে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি এখানে ইউজ কয়েন অপশনটায় ক্লিক করে দেবে। ইউজ কয়েন করলে দাম কিছুটা কমে যাবে। দেন তুমি এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করলে তুমি বাই নাও করে UPI দিয়ে পেমেন্ট করে বাই করে নিতে পারবে। এরপর তোমার যদি মনে হয় যে অ্যাডমিশন নিতে কোনো সমস্যা হচ্ছে, বা আমার সাথে কথা বলা প্রয়োজন পার্সোনালি, বা আমাকে হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন আছে, কিছু জানার দরকার আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার দরকার আছে ডিটেল ইনফরমেশনের জন্য, তাহলে এই নাম্বারটা যেটা নোট করে নাও, 8583890659। এখানে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি না হয় তাহলে তুমি নেট সেট লিখবে, আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে তুমি কি লিখবে, নেট সেট জিওগ্রাফি লিখবে। কি লিখবে? নেট সেট জিওগ্রাফি লিখে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাকে কি করব, অ্যাডমিশন রিলেটেড গাইড তো করিয়ে দেবো, প্লাস তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও জয়েন করিয়ে দেবো। আশা করি তোমার কাছে আর কোনো সমস্যা নেই, পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। এইবার তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি দেখে নিয়ে তোমাদের উত্তর করে দেবো বা একটা ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে অবশ্যই, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং প্রিপারেশনটাকে এখন থেকেই নেওয়া শুরু করে দাও, যাতে তোমার স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া সাথে এই বছরের শেষে বা সামনের বছরই যাতে পূরণ হয়ে যেতে পারে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।